আসসালামু আলাইকুম। ব্রেকিং বাংলা আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম। গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের বিরোধিতা করছে রাশিয়া। $500 কোটি পর্যন্ত ক্ষতিপূরণ চেয়ে বিবিসির বিরুদ্ধে মামলা করার ঘোষণা ট্রাম্পের। দিল্লিতে বিস্ফোরণের পর ভারতে আবার ইসলাম বিদ্বেষ ছড়ানো হচ্ছে, কাশ্মীরে চলছে ধরপাকড়। বিহারে বিজেপি জোটের কাছে কংগ্রেস আরজেডির ভরাডুবি। এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান যে আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে এই খবরটি দেখছেন। গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের বিরোধিতা করছে রাশিয়া। ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনার অধীনে থাকা বোর্ড অফ পিস অংশটি পুরোপুরি প্রস্তাব থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে রাশিয়া। যুদ্ধ পরবর্তী গাজা নিরাপদ রাখতে একটি আন্তর্জাতিক বাহিনী গঠনের জন্য নিজেদের প্রস্তাবে সমর্থন চাইছে যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজা প্রস্তাবের পক্ষে সমর্থন প্রস্তাব দেয় ওয়াশিংটন। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের মিশন জানায়, ট্রাম্প প্রশাসন 1 মাস ধরে কাতার, মিশর, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের মতামত নিয়ে প্রস্তাবটি তৈরি করেছে। তবে যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবের বিরোধিতা করছে রাশিয়া, চীন সহ কয়েকটি আরব দেশ। দেশগুলোর উদ্বেগের কারণ, অস্থায়ীভাবে গাজা শাসন করবে এমন কোনো বোর্ড এখনও গঠন করা হয়নি। এছাড়া গাজা শাসন প্রক্রিয়ায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোনো অন্তর্বর্তী ভূমিকাও রাখা হয়নি। চীন ও রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দুটি ভেটো ক্ষমতা সম্পন্ন দেশ। তারা ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনার অধীনে থাকা বোর্ড অফ পিস অংশটি পুরোপুরি প্রস্তাব থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে। তবে গত বুধবার রাতে প্রকাশিত সর্বশেষ খসড়ায় যুক্তরাষ্ট্র বোর্ড গঠনের বিষয়টি বহাল রেখেছে। তবে একই সঙ্গে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে কিছু অতিরিক্ত প্রতিশ্রুতি যোগ করেছে। রাশিয়ার পাল্টা প্রস্তাব। বার্তা সংস্থা রয়টার্স গত বৃহস্পতিবার জানায়, যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে চ্যালেঞ্জ করে জাতিসংঘে রাশিয়ার নিজস্ব খসড়া প্রস্তাব দিয়েছে। রাশিয়ার জাতিসংঘ মিশন নিরাপত্তা পরিষদের সদস্যদের কাছে নিজেদের প্রস্তাবে বলেছে, আমাদের খসড়ার উদ্দেশ্য হল নিরাপত্তা পরিষদকে একটি ভারসাম্যপূর্ণ, গ্রহণযোগ্য এবং অভিন্ন অবস্থান গড়ে তুলতে সক্ষম করা, যাতে টেকসই যুদ্ধবিরতি অর্জন সম্ভব হয়। যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাব অনুসারে গাজা 2027 সালের শেষ পর্যন্ত 2 বছরের জন্য অন্তর্বর্তীকালীন প্রশাসনিক সংস্থা বা বোর্ড অফ পিসের নিয়ন্ত্রণে থাকবে। এর নেতৃত্ব দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় 20,000 সদস্যের একটি আন্তর্জাতিক বাহিনী ISF নিরাপত্তা, জিম্মিদের মুক্তি এবং পুনর্গঠনের কাজ করবে। তবে এ বাহিনীতে কোনো মার্কিন সেনা মোতায়েন করা হবে না। তুরস্ক, ইন্দোনেশিয়া ও মিশরের মতো দেশগুলোর সঙ্গে আন্তর্জাতিক বাহিনী গঠনের পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রের প্রস্তাবে গাজা 2027 সাল পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রশাসনিক সংস্থা বা বোর্ড অফ পিসের নিয়ন্ত্রণে থাকবে। জাতিসংঘের মহাসচিবকে একটি আন্তর্জাতিক বাহিনীর জন্য ধারণা দিতে বলা হয়েছে রাশিয়ার প্রস্তাবে। তবে রাশিয়ার খসড়ায় বোর্ড অফ পিস ধারণাটিকে প্রত্যাখ্যান করা হয়েছে। এর বদলে জাতিসংঘের মহাসচিবকে একটি আন্তর্জাতিক বাহিনীর জন্য ধারণা দিতে বলা হয়েছে। এতে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির জন্য আরও ভারসাম্যপূর্ণ পন্থা নেওয়া সম্ভব হবে। যুক্তরাষ্ট্র গত সপ্তাহে করা প্রথম খসড়া 15 সদস্যের নিরাপত্তা পরিষদের কাছে পাঠায়। তাতে 2027 সালের শেষ পর্যন্ত গাজায় নিরাপত্তা প্রদানের জন্য আন্তর্জাতিক বাহিনীকে সমর্থন দেওয়ার কথা বলা হয়। এই বাহিনীকে বোর্ড অফ পিসের সঙ্গে কাজ করার কথা বলা হয়। যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবের বিরোধিতা করে রাশিয়া, চীন ও আলজেরিয়া। বিভাজন স্পষ্ট। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এখন খসড়া নিয়ে উত্তেজনার মুখোমুখি। এর মূল কারণ, ফিলিস্তিনি রাষ্ট্রের বিষয়টি অনিশ্চয়তায় ঝুলে আছে। নিরাপত্তা পরিষদের রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি প্রস্তাব গভীর বিভাজনকে স্পষ্ট করে তুলেছে। এদিকে গাজার যুদ্ধবিরতি নাজুক অবস্থায় রয়েছে এবং সেখানে মানবিক দুর্ভোগও বাড়ছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র, রাশিয়া দুই দেশের প্রস্তাবেরই বাস্তব গুরুত্ব রয়েছে। যুক্তরাষ্ট্র সতর্ক করে বলছে, দ্রুত পদক্ষেপ না নিলে গাজায় আবারও শত্রুতা ও দুর্ভোগ ছড়িয়ে পড়তে পারে। নিরাপত্তা পরিষদে প্রস্তাব নিয়ে ভোট এখনও বাকি। তবে যেকোনো একটি প্রস্তাবে ভেটো হলে বা জাতিসংঘের ঐক্যবদ্ধ অবস্থানের অভাব পরিস্থিতিকে বিপন্ন করতে পারে এবং শান্তি প্রচেষ্টাকে ঝুঁকির মুখে ফেলতে পারে। $500 কোটি পর্যন্ত ক্ষতিপূরণ চেয়ে বিবিসির বিরুদ্ধে মামলা করার ঘোষণা ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির কাছ থেকে $500 কোটি পর্যন্ত ক্ষতিপূরণ চেয়ে মামলা করবেন। তার এক বক্তৃতা বিভ্রান্তিকরভাবে সম্পাদনা করা নিয়ে বিবিসির পক্ষ থেকে দুঃখ প্রকাশের পর এমন কথা বলেছেন ট্রাম্প। গতকাল শুক্রবার এয়ারফোর্স ওয়ানে বসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমরা তাদের কাছে 100 থেকে $500 কোটি পর্যন্ত ক্ষতিপূরণ চেয়ে মামলা করব। আগামী সপ্তাহে যে কোনো সময় তা হতে পারে। আমার মনে হয় এটা আমাকে করতেই হবে। তারা স্বীকারও করেছে যে তারা প্রতারণা করেছে। গত সোমবার
ট্রাম্পের আইনজীবীরা বিবিসিকে একটি চিঠি পাঠান। সেখানে তারা অভিযোগ করেছেন 2021 সালে যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে দাঙ্গার আগে ট্রাম্পের দেওয়া একটি বক্তৃতার সম্পাদিত ভিডিও প্রকাশ করে তারা প্রেসিডেন্টের মানহানি করেছে। একই সঙ্গে গতকাল শুক্রবারের মধ্যে ক্ষমা চাওয়া ও ক্ষতিপূরণ দেওয়ার সময়সীমাও বেঁধে দেন তারা। গতকাল রাতে ট্রাম্প বলেন, আপনারা হয়তো বুঝতে পারছেন যে যুক্তরাজ্যের মানুষ এ ঘটনায় খুবই ক্ষুব্ধ, কারণ এ ঘটনা দেখিয়ে দিয়েছে যে বিবিসি হল ফেক নিউজ। তিনি আরও বলেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে তিনি বিবিসি সংক্রান্ত বিষয়টি তুলতে চান। স্টারমার বিবিসির স্বাধীনতাকে সমর্থন জানিয়েছেন, তবে তিনি সরাসরি ট্রাম্প বিরোধী অবস্থান নেননি। ট্রাম্প আরও বলেন, আমি সপ্তাহান্তে তাকে ফোন করব। আসলে তিনি আমাকে ফোন করেছিলেন, তিনি খুব বিব্রত। গত বছর বিবিসির একটি অনুষ্ঠানে প্রচারিত তথ্যচিত্রে ট্রাম্পের বক্তব্যটি সম্পাদনা করে প্রচার করা হয়েছিল। 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটালে ট্রাম্প সমর্থকদের হামলার ঠিক আগে তিনি এই বক্তব্যটি দিয়েছিলেন। বক্তব্যের আলাদা দুটি অংশ একসঙ্গে জোড়া দেওয়া হয়েছিল। বক্তব্য শুনে মনে হচ্ছিল ট্রাম্প সরাসরি সহিংস পদক্ষেপে উস্কানি দিচ্ছেন। বিবিসি এরই মধ্যে বক্তব্যটি সম্পাদনা করা নিয়ে দুঃখ প্রকাশ করেছে, তবে ক্ষতিপূরণ দিতে নারাজ তারা। এর সপক্ষে 5টি যুক্তিও তুলে ধরেছে প্রভাবশালী গণমাধ্যমটি। ভিডিও সম্পাদনাকে ঘিরে তৈরি হওয়া এই বিতর্কের জেরে বিবিসির মহাপরিচালক ও প্রতিষ্ঠানের শীর্ষ সংবাদ নির্বাহী পদত্যাগ করেছেন। গত বৃহস্পতিবার বিবিসি বলেছে, তাদের চেয়ারম্যান সামির শাহ হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশ্যে একটি ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন। সেখানে তিনি ও বিবিসির পক্ষ থেকে প্রেসিডেন্টের বক্তৃতার ভিডিও সম্পাদনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। বিবিসি আরও বলেছে, ভিডিও ক্লিপটি সম্পাদনার ধরন নিয়ে বিবিসি আন্তরিকভাবে দুঃখিত হলেও এ ঘটনায় মানহানির মামলা করার মতো কোনো ভিত্তি আছে বলে আমরা মনে করি না। দিল্লিতে বিস্ফোরণের পর ভারতে আবার ইসলাম বিদ্বেষ ছড়ানো হচ্ছে। কাশ্মীরে চলছে ধরপাকড়। ভারতের দিল্লির একটি জনাকীর্ণ সড়কে ভয়াবহ বিস্ফোরণে 13 জন নিহত হওয়ার ঘটনার 26 দিন আগে নওগামে একটি সবুজ শিরোনামযুক্ত প্যাম্ফলেট দেখা গিয়েছিল। নওগাম হল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের প্রধান শহর। শ্রীনগরের উপকণ্ঠে অবস্থিত একটি নিরিবিলি এলাকা। ওই পোস্টারে ভাঙা ভাঙা উর্দুতে পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠী জয়েশ-ই মোহাম্মদের নাম উল্লেখ করা হয়েছিল। বলা হয়েছিল পোস্টারটি ওই সংগঠনের সঙ্গেই সম্পৃক্ত। প্যাম্ফলেটের ভাষা ছিল হুমকিতে পূর্ণ। সেখানে কাশ্মীরে অবস্থানরত ভারতীয় সরকারি বাহিনী এবং বিচ্ছিন্নতাবাদী আন্দোলন থেকে মুখ ফিরিয়ে নেওয়া স্থানীয় জনগণের উদ্দেশ্যে সতর্কবার্তা দেওয়া হয়েছিল। প্যাম্ফলেটে লেখা ছিল, স্থানীয় মানুষের মধ্যে যারা এই সতর্কবার্তা মেনে চলবে না, তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব। এতে শ্রীনগর ও জম্মুর মধ্যবর্তী মহাসড়কের পার্শ্ববর্তী দোকানদারদেরও সতর্ক করা হয়েছিল। সরকারি বাহিনীগুলোকে আশ্রয় দিলে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করা হয়েছিল। একসময় এই ধরনের সতর্কবার্তা দেওয়াটা সাধারণ ঘটনা ছিল। বিশেষ করে 1990-এর দশক এবং 2000-এর দশকের শুরুর দিকে কাশ্মীরে ভারতীয় নিয়ন্ত্রণ থেকে বিচ্ছিন্ন হওয়ার আন্দোলন যখন তুঙ্গে ছিল এবং স্থানীয় ও পাকিস্তান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো সক্রিয়ভাবে প্রচারণা চালাতো, তখন এই ধরনের ঘটনা দেখা যেত। 2019 সালের আগস্টে ভারত সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে, রাজ্য হিসেবে এটির স্বীকৃতি বাতিল করে এবং এটিকে 2টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে দেওয়া হয়। এরপর থেকে এমন পোস্টার দেখা যাওয়ার ঘটনা অনেকটাই বিরল হয়ে গিয়েছিল। সশস্ত্র সহিংসতাও কমেছিল। দক্ষিণ এশিয়ায় হামলা নিয়ে কাজ করা সাউথ এশিয়া টেরোরিজম পোর্টালের তথ্য অনুযায়ী 2018 সালে সশস্ত্র হামলার সংখ্যা ছিল 597টি, আর 2025 সালে তা 145-এ নেমে আসে। সম্প্রতি নওগামের নতুন করে প্যাম্ফলেট দেখা যাওয়ার পর 3 সপ্তাহ ধরে ভারতের বিভিন্ন অঞ্চলে তল্লাশি অভিযান চালানো হয়। তদন্তে বলা হয়েছিল একাধিক ব্যক্তি হামলার পরিকল্পনা করছিলেন। এর মধ্যে উমর নবী নামের এক চিকিৎসকও ছিলেন। ধারণা করা হচ্ছে গত সোমবার নয়াদিল্লিতে মুঘল আমলের ঐতিহাসিক স্থাপনা লালকেল্লার কাছে বিস্ফোরিত হওয়া গাড়িটি তিনিই চালাচ্ছিলেন। এ ঘটনায় এবং ভারতের অনেক মূলধারার সংবাদ মাধ্যমে এ ঘটনা সংক্রান্ত সংবাদ প্রতিবেদনগুলো ইসলাম বিদ্বেষ ও কাশ্মীর বিরোধী মনোভাবের নতুন ঢেউ তৈরি করেছে। নওগামে প্যাম্ফলেটের উৎস খুঁজতে গিয়ে নিরাপত্তা কর্মকর্তারা সিসিটিভির ফুটেজ বিশ্লেষণে মনোযোগ দেন। ফুটেজে যা দেখা যায় তার ভিত্তিতে তারা কয়েকজন সন্দেহভাজনকে আটক করেন। এর মধ্যে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার এক ইসলামী চিন্তাবিদও আছেন। এক পুলিশ কর্মকর্তা আল জাজিরাকে এই তথ্য দিয়েছেন। সংবাদ মাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় ওই কর্মকর্তা তার নাম প্রকাশ করতে রাজি হননি। সম্প্রতি নওগামে নতুন করে প্যাম্ফলেট দেখা যাওয়ার পর 3 সপ্তাহ ধরে ভারতের বিভিন্ন অঞ্চলে তল্লাশি অভিযান চালানো হয়। তদন্তে বলা হয়েছিল একাধিক ব্যক্তি হামলার পরিকল্পনা করছিলেন। এর মধ্যে উমর নবী নামের এক চিকিৎসকও ছিলেন। ধারণা করা হচ্ছে গত সোমবার নয়াদিল্লিতে মুঘল আমলের ঐতিহাসিক স্থাপনা লালকেল্লার কাছে বিস্ফোরিত হওয়া গাড়িটি তিনিই চালাচ্ছিলেন। আটক 24 বছর বয়সী ইসলামী চিন্তাবিদের নাম ইরফান আহমেদ। তিনি শ্রীনগরের একটি স্থানীয় মসজিদের পেশ ইমাম, আর ওই শ্রীনগরেই পোস্টারগুলো দেখা গিয়েছিল। ইরফানকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে পুলিশের সামনে আসে আরেকটি নাম, আদিল রাঠোর।
তিনি কুলগামের ওয়ানপোরা গ্রামের বাসিন্দা। গ্রামটি শ্রীনগর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। পুলিশ রাঠোরের বাড়িতে গিয়ে তাকে পায়নি। পরে তাকে উত্তরপ্রদেশের সাহারানপুর শহর থেকে গ্রেফতার করা হয়। তিনি সেখানকার একটি বেসরকারি হাসপাতালে কাজ করছিলেন। পুলিশ দাবি করেছে তারা জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ গভর্নমেন্ট মেডিকেল কলেজে রাঠোরের লকারে একটি অ্যাসল্ট রাইফেল পেয়েছে। রাঠোর ওই কলেজে 2024 সালের অক্টোবর পর্যন্ত কর্মরত ছিলেন। এদিকে রাঠোরকে জিজ্ঞাসাবাদ করার পর বেরিয়ে আসে আরেক সহযোগীর নাম। তিনি হলেন আরেক কাশ্মীরি চিকিৎসক মুজাম্মেল শাকিল গনাই। তিনি দিল্লির কাছে ফরিদাবাদে অবস্থিত আলফালা বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন। ভারতীয় পুলিশের দাবি তারা ফরিদাবাদে গনায়ের নামে ভাড়া নেওয়া দুটি বাড়িতে অভিযান চালাতে গিয়ে সেখান থেকে 2900 কেজি দাহ্য রাসায়নিক এবং অস্ত্র উদ্ধার করেন। কাশ্মীরে মোতায়েন ভারতীয় পুলিশ দাবি করছে এই গ্রেফতার অভিযানের মধ্যে দিয়ে তারা এমন একটি আন্তর্জাতিক সন্ত্রাসবাদী নেটওয়ার্ককে উন্মোচন করতে পেরেছে যারা জয়েশি মোহাম্মদ এবং আনসার গাজওয়াত উল হিন্দের সঙ্গে যুক্ত। AGHU হলো একটি নিষিদ্ধ সংগঠন যা আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত সংগঠন হিসেবে পরিচিত। 2019 সালের মে মাসে সরকারি বাহিনীর গুলিতে নিহত স্থানীয় কমান্ডার জাকির রশিদ কাশ্মীরে AGHO নামে সংগঠনটি গড়ে তুলেছিলেন। তার মৃত্যুর পর এই গোষ্ঠীর কার্যক্রম অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। তবে ভারতীয় পুলিশের দাবি প্রতিবেশী পাকিস্তান থেকে আসা নতুন নেতৃত্বের মাধ্যমে দলটি আবার সক্রিয় হয়েছে। পুলিশের এক বিবৃতিতে বলা হয়, চলমান তদন্তের সময় জম্মু ও কাশ্মীর পুলিশ একাধিক স্থানে তল্লাশি চালিয়েছে। বিভিন্ন এলাকা থেকে মোট 7 জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে চিকিৎসক গনাই অঠর, ইসলামী চিন্তাবিদ ইরফান আহমেদ এবং আরও 4 জন রয়েছেন। এই 4 জনের মধ্যে উত্তরপ্রদেশের লখনৌ শহরের এক নারীও রয়েছেন। তদন্তকারী কর্মকর্তারা বলেছেন, তদন্ত করতে করতে ওমর নবী নামের এক কাশ্মীরি চিকিৎসক সম্পর্কেও তারা তথ্য পেয়েছিলেন। কিন্তু নবীকে গ্রেফতার করার আগে গত সোমবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। তদন্তকারীরা বলছেন 29 বছর বয়সী চিকিৎসক ওমর নবী বিস্ফোরক ভর্তি ওই গাড়িটি চালাচ্ছিলেন। নয়াদিল্লির ঘটনায় সিসিটিভির ফুটেজ প্রকাশ করেছে পুলিশ। এতে একটি তরুণকে কালো মুখোশ পরে একটি গাড়ি নিয়ে দিল্লির টোল বুথ পার হতে দেখা যাচ্ছে। আরেকটি ক্লিপে দেখা যাচ্ছে একই গাড়ি ধীরে ধীরে যানজটে ভরা চৌরাস্তা দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এরপরই স্ক্রিনে হলুদ আলোর ঝলকানি দেখা যায়। বিস্ফোরণের পর দেশব্যাপী নিরাপত্তা সতর্কতা জারি হয়। কাশ্মীরের বিভিন্ন এলাকায় পুলিশ ব্যাপক অভিযান চালিয়েছে। 12 নভেম্বর শ্রীনগরের রাস্তায় রাস্তায় ভারী অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশ এবং আধা সামরিক বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। বাড়িতে ঢুকে তল্লাশি চালিয়েছে তারা। শুধু দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলাতেই নিরাপত্তা বাহিনী 400টি তল্লাশি অভিযান চালিয়েছে এবং প্রায় 500 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। বারামুল্লা, পুলওয়ামা ও অবন্তিপুরেও একই ধরনের অভিযান চালানো হয়েছে। দিল্লিতে বিস্ফোরিত গাড়ির চালক ওমর নবীর পরিবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার কোইল গ্রামে থাকে। নবীর ভাবি মোজাম্মিল আক্তার বলেন, গত সোমবার সন্ধ্যায় পুলিশ আমার দেবরকে নিয়ে গেল এবং পরে আমার স্বামীকেও। সংবাদ মাধ্যম ও পুলিশকে এখানে দেখে আমরা হতবাক হয়ে গিয়েছিলাম। আমরা কিছুই জানতাম না। মোজাম্মিল আক্তার বলেন, পুলিশ নবীর মাকেও DNA পরীক্ষার জন্য নিয়ে গেছে। মোজাম্মিল আক্তার, আমাদের পুরো বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। আমি শুক্রবার ওমরের সাথে কথা বলেছিলাম। সে স্বাভাবিক ছিল এবং বলেছিল 3 দিনের মধ্যে বাড়ি আসবে। আমরা সবাই তার আসার খবর নিয়ে উচ্ছ্বসিত ছিলাম। আমরা এরকম কিছু আশা করিনি। নয়াদিল্লির ঘটনায় সিসিটিভির ফুটেজ প্রকাশ করেছে পুলিশ। এতে এক যুবককে কালো মুখোশ পরে একটি গাড়ি নিয়ে দিল্লির টোল বুথ পার হতে দেখা যাচ্ছে। আরেকটি ক্লিপে দেখা যাচ্ছে একই গাড়ি ধীরে ধীরে যানজটে ভরা চৌরাস্তা দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এরপরই স্ক্রিনে হলুদ আলোর ঝলকানি দেখা যায়। স্বজনেরা বলছেন, শ্রীনগরের স্কুল ও মেডিকেল কলেজে পড়ার সময় নবী অসাধারণ ছাত্র ছিলেন। পরিবারের মানুষেরা ওমরের কৃতিত্বের জন্য গর্ববোধ করতেন। নবীর বাড়ি থেকে 1 কিলোমিটারও কম দূরত্বে গ্রেফতার হওয়া আরেক চিকিৎসক গনাইয়ের বাড়ির অবস্থান। সেখানে নিস্তব্ধতা বিরাজ করছে। মোজাম্মিল গনাইয়ের বাবা শাকিল গনাই আল জাজিরাকে বলেন, গত মঙ্গলবার পুলিশ বলেছে তাদের ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য ফরিদাবাদ থেকে কাশ্মীরে এনেছে। শাকিল গনাই বলেন, কি ঘটছে আমরা জানতাম না। এমন কিছু ঘটতে পারে বলে আমাদের ধারণাই ছিল না। শাকিল গনাই বলেন, মোজাম্মিল কোয়েল গ্রামের স্থানীয় স্কুলে পড়াশোনা করেছেন। তিনি শ্রীনগরের শেরি কাশ্মীর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস নামের প্রতিষ্ঠান থেকে মেডিসিনে মাস্টার্স কোর্স সম্পন্ন করেছেন। তিনি পরে আলফারা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। সেখানে তিনি 2 বছর ধরে কাজ করছিলেন। বাবা শাকির গনাই বলেন, পুলিশ তাদের বাড়িতে তল্লাশি চালিয়েছে এবং তার অন্য ছেলেকেও আটক করেছে। তবে তদন্ত চলার মধ্যেই ভারতের বিভিন্ন এলাকায় ইসলাম বিদ্বেষ ও কাশ্মীর বিরোধী মনোভাব ছড়িয়ে পড়েছে। গত 12 নভেম্বর ভারতের গুরুগাঁও শহরের পুলিশ হাউজিং সোসাইটিগুলোকে ডেকে কাশ্মীরি বাসিন্দাদের তালিকা তৈরি করার নির্দেশ দেয়। এতে সেখানকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও সম্প্রতি কাশ্মীরিদের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেয়া হচ্ছে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী কেউ কেউ দিল্লি ও নয়ডার মতো শহরে কাশ্মীরি ভাড়াটিয়াদের বের করে দেওয়ার অঙ্গীকার করেছেন। কাশ্মীরি ছাত্র এবং অধিকার কর্মী নাসির খুয়েহামি বলেন, ভারতের বিভিন্ন এলাকায় প্রায় 1,50,000 কাশ্মীরি শিক্ষার্থী পড়াশোনা করছে।
তাদের বর্তমান উদ্বেগ মূলত নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে। বিশেষজ্ঞরা বলছেন নয়াদিল্লির বিস্ফোরণ এবং এই ঘটনার তদন্তের মধ্য দিয়ে কাশ্মীর ও সশস্ত্র গোষ্ঠী মোকাবিলায় ভারতের নীতি নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। চলতি বছরের শুরুতে ভারতের অভ্যন্তরীণ মন্ত্রী অমিত শাহ দাবি করেছিলেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে এখন সশস্ত্র বিদ্রোহীরা নতুন করে আর সদস্য নিয়োগ দিচ্ছে না। পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে তিনি আরও বলেন, 2025-এর প্রথমার্ধে কাশ্মীরে সরকারি বাহিনীর হাতে নিহত সব যোদ্ধা বিদেশি নাগরিক ছিলেন। তবে এখন বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের বক্তব্য বিভ্রান্তিমূলক। নয়াদিল্লির ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট ম্যানেজমেন্টের কার্যকরী নির্দেশক অজয় সাহানি বলেন, সশস্ত্র গোষ্ঠীতে নিয়োগ পুরোপুরি বন্ধ রয়েছে এমনটা নিশ্চিত করে বলার সুযোগ নেই। এই চিকিৎসকরা সহকর্মী ছিলেন, তাদের চিন্তাভাবনা হয়তো একরকম ছিল বা তারা হয়তো ব্যক্তিগত বন্ধুত্বের বন্ধন গড়ে উঠেছিল। আমি এটিতে নিয়োগ বলবো না, বরং সংগঠিত করা বলবো। বিহারে বিজেপি জোটের কাছে কংগ্রেস আরজেডির ভরাডুবি কয়েকদিন আগেও যার শারীরিক ও মানসিক হাল নিয়ে প্রশ্ন উঠছিল, সে নীতিশ কুমারই দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। আজ শুক্রবার বিকেল পর্যন্ত গণনার গতি প্রকৃতি অপরিবর্তিত থাকলে 243 আসন বিশিষ্ট বিধানসভায় নীতিশ নেতৃত্বাধীন এনডিএ জোট 2 শতাধিক আসনে জয়ী হতে চলেছে। এই বিপুল জয়ের ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষাতেও ছিল না। দুটি সংস্থা এনডিএ ও বিরোধীদের মহাজোটের মধ্যে ক্ষুরধার লড়াইয়ের আভাস দিয়েছিল। বাকিদের সমীক্ষার ইঙ্গিত ছিল এনডিএর পক্ষে। তাদের হিসাব মতো এনডিএ জোটের পাওয়ার কথা 130 থেকে 167 আসন, অথচ দেখা গেল 20 বছর ক্ষমতায় থাকা সত্ত্বেও নীতিশের ভাবমূর্তিও অমলিন। সমর্থনে ভাটা পড়া তো দূরের কথা, বরং বেড়েছে। 2010 সালে জেডিইউ ও বিজেপি জোট পেয়েছিল 206 আসন। সর্বশেষ খবরে 15 বছর পর এনডিএ জোট এবারও সেই 206 আসনে জিততে চলেছে। সাম্প্রতিককালে এমন অবিশ্বাস্য জয়ের নমুনা বিজেপি বারবার দেখাচ্ছে। প্রথমে মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়, তারপর মহারাষ্ট্র ও হরিয়ানা এবং সর্বশেষ এবার বিহার। ভোট পণ্ডিতদের সব হিসাব মিথ্যা করে দিয়ে বিজেপি জয়ের এই অবিশ্বাস্য ধারা অব্যাহত রেখেছে। বিজেপির এই বিস্ময়কর সাফল্য ভারতের নির্বাচন কমিশনকে প্রশ্ন ও সন্দেহের মুখে বার করালেও ঘটনা হলো বিরোধীদের কোনো প্রতিরোধী বিজেপির বিজয়ের রথা রাখতে পারছে না। নির্বাচন কমিশনের কারণে এবার বিহারের নির্বাচনও বিতর্কের ঊর্ধ্বে উঠতে পারেনি। ভোট গ্রহণের মুখোমুখি ইসি ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু করে। বাদ যায় 47 লাখ ভোটারের নাম। বিরোধীদের অভিযোগ ছিল, ভোটের আগে ওই সংশোধন প্রক্রিয়ার মূল লক্ষ্য ছিল বিজেপি জেডিইউ এর জোটকে জেতানো। কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভোট চুরির অভিযোগও আনেন, বলেন নির্বাচন কমিশন বিজেপির হয়ে ভোট চুরি করছে। রাহুল ও আরজেডি নেতা তেজস্বী যাদব বিহারে ভোট অধিকার যাত্রাতেও সামিল হন। ভোট গণনা পর্বে দেখা যাচ্ছে আরজেডি কংগ্রেস বামপন্থীদের সেই অভিযোগে আমল না দিয়ে রাজ্যের মানুষ মুখ্যমন্ত্রী হিসেবে নীতিশ কুমার এবং জোট হিসেবে এনডিএর উপরই ভরসা রেখেছে। 5 বছর আগে বিধানসভায় 1 নম্বর দল ছিল আরজেডি, তারা পেয়েছিল 75 আসন। দ্বিতীয় স্থানে ছিল বিজেপি, তারা 74 আসন জিতেছিল। জেডিইউ পেয়েছিল 43 আসন। এবার বিজেপি ও জেডিইউ দুই দলই 101টি করে আসনে লড়েছে। বিজেপি জিততে চলেছে 95টি আসন, জেডিইউ 82টি। চিরাগ পাসওয়ানের দল এলজেপি 29টি আসনে লড়াই করে পেতে চলেছে 20টি আসন। সে জায়গায় আরজেডির আসন গত বছরের 75 থেকে নেমে এসেছে 25 আসনে। কংগ্রেস গতবার পেয়েছিল 19টি আসন, এবার পেতে চলেছে 3টি। বিকেল পর্যন্ত গণনার গতি প্রকৃতি দেখে মনে করা হচ্ছে বিরোধী মহাজোটের পক্ষে 40 পেরোনো কঠিন হতে পারে। 20 বছর ক্ষমতায় থাকার পরও এনডিএর এই অবিশ্বাস্য স্ট্রাইক রেটের কারণ একাধিক। প্রথমত, জাতভিত্তিক বিহারে এনডিএর শরিকেরা অধিকাংশের প্রতিনিধিত্ব করেছে। দ্বিতীয়ত, গতবার বাইরে থাকা চিরাগ পাসওয়ানের এলজেপি এবার জোটের অংশদারি শুধু হয়নি, বাড়তি আসন আদায় করে নিজের শক্তি জাহির করেছে। তৃতীয়ত, ভোটের ঠিক আগে নারীদের স্বনির্ভর করে তুলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের উদ্যোগে রাজ্যের 1,37 লাখ নারীর ব্যাংক খাতায় 10,000 রুপি করে জমা করা হয়। এই সিদ্ধান্ত অর্থাৎ মুখ্যমন্ত্রী নারী রোজগার যোজনা এত সাড়া ফেলেছে যে জাতপাতের আগল ভেঙে বিহারি রমণীরা বিজেপি জেডিইউকে সমর্থন উজাড় করে দিয়েছেন। নীতিশ কুমারের দলের আসন 43 থেকে বেড়ে 80-তে পৌঁছেছে। বিপরীতে মুসলিম যাদব মাল্লাহ সমর্থনের ওপর নির্ভরশীল মহাজোট শাসক জোটের মোকাবিলায় পুরোপুরি ব্যর্থ হয়েছে। ভোটের আগে প্রচার ছিল ক্ষমতা এলে বিজেপি এবার নীতিশের জায়গায় তাদের কাউকে মুখ্যমন্ত্রী করবে। এই অবিশ্বাস্য ফলের পর নীতিশকে উপেক্ষা করা বিজেপির পক্ষে সম্ভব নয়। স্বাস্থ্যের কারণে নিজে থেকে সরে না গেলে রাজ্যে 1 নম্বর দল হওয়া সত্ত্বেও বিজেপিকে নীতিশ কুমারের অনুগত থাকতে হবে। তাছাড়া কেন্দ্রের বিজেপি সরকারও জেডিইউ এর ওপর নির্ভরশীল। নীতিশকে কোণঠাসা করতে গেলে মোদী সরকারকে বিপদের মুখে পড়তে হতে পারে। এখন নিশ্চিতভাবে বলা যায়, বিহারের সাফল্যের পর নির্বাচন কমিশন দেশের অন্যান্য রাজ্য ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজে গতি আনবে। বিরোধীদের ওজোর আপত্তি উপেক্ষা করেই তারা এই কাজে এগোবে। আগামী বছর পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, পুদুচেরি ও আসাম বিধানসভার ভোট। আসামে বিজেপি ক্ষমতায়। বিহারের সাফল্যের পর পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা ও পুদুচেরিতেও বিজেপি আশায় বুক বাঁধবে।